শুরু করছি মহান সৃষ্টিকর্তা নামে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি দেবিদা রিয়াজউদ্দিন পাইলট অফিসিয়াল পেজ থেকে। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা যে ক্লাসটা দিচ্ছি পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায়, আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে সমস্যা সমাধান করব। গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পাঠে। তোমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতেই পাচ্ছ। সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, তোমরা একটা বর্তনী দেখতে পাচ্ছ যে যেটা তড়িৎচালক শক্তি এখানে আমাদের দেখা গেছে 180 ভোল্ট। তারপর এটার অভ্যন্তরীণ রোধ 1 ওহম, এটা R1 8 ওহম, তারপরে R2 তাও 8 ওহম, R3 8 ওহম এবং R4 8 ওহম বিশিষ্ট, অর্থাৎ সমান রোধের 4টি রোধ এখানে সংযুক্ত করা আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ওহমের সূত্রটি লিখো। আমরা প্রায় সময় এই প্রশ্নটা আসে যে ওহমের সূত্রটি কি। এটা তোমরা অনেকেই জানো। জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন? গ, বর্তনীর হারানো ভোল্টেজ নির্ণয় করো। ঘ, R1 R2 এবং R3 রোধক তিনটি রোধের মান একই কিন্তু তাদের ক্ষমতা এক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। একটু টাচ দিয়ে দাও। তো এখানে আমরা জানি যে ওহমের সূত্র কি। তো যদি স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের ভিতর দিয়ে আমরা আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয়, তা জানি এই বিভব, দুই প্রান্তের যে বিভব আছে ওই বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এটা জানি যে ওহমের সূত্রটি হচ্ছে, যদি তাপমাত্রা স্থির থাকে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি আই পরিমাণ বা বিদ্যুৎ প্রবাহিত হয়, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা আমাদের সূত্রটা জানি। তোমরা 1 নম্বরের জন্য আসবে, এটা 1 নম্বরের প্রশ্ন, তার জন্য আমরা শুধু সংখ্যাটা লিখলে চলবে। এটা 2 নম্বর, এটা 3 এবং এটা 4, এইভাবে নাম্বারগুলো বন্টন থাকবে। তো এবার আমরা খ নম্বরে আসি। জেনারেটরকে মোটরের বিপরীত যন্ত্র বলা হয় কেন? তাহলে আগে আমাদের জানা প্রয়োজন যে জেনারেটর কি আর মোটর কি। আমরা জানি মোটর হচ্ছে যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তা হচ্ছে মোটর। আর জেনারেটর হচ্ছে, অর্থাৎ যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে, যান্ত্রিক শক্তিকে কাজে লেগে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তা হচ্ছে জেনারেটর। তো এই কারণেই একটাকে আরেকটার বিপরীত যন্ত্র বলা হয়ে থাকে। তাছাড়া যে আমাদের যে মোটরের যে তড়িতের কারণে যে তার চুম্বক ক্ষেত্রের একটা ক্রিয়া উৎপন্ন হয়, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু মোটর তৈরি করা হয়। আর চালিত চুম্বক আবেশ অর্থাৎ প্রভাবে আরেকটা কাজ করে, সেই ক্রিয়াকে কাজে লাগিয়ে জেনারেটর তৈরি করা হয়। সুতরাং আমরা কার্যক্ষমতার মাঝে দেখেছি একটা আরেকটার বিপরীত। সুতরাং আমরা বলতে পারি জেনারেটর মোটরের বিপরীত যন্ত্র। এবার বর্তনী হারানো ভোল্টেজ নির্ণয় করো। তো হারানো ভোল্টেজ বলতে তো আমরা ভি বুঝি। বিশেষ করে অভ্যন্তরীণ রোধের কারণে যে শক্তি মানে অপচয় হয়, সেটাকে আমরা হারানো ভোল্টেজ বলি। তাহলে এখানে আমাদের এই চিত্রটার দিকে লক্ষ্য করতে হবে যে চিত্রের যে রোধগুলা আছে, সেই রোধগুলা আমাদের থেকে তড়িৎ প্রবাহের মানটা এখানে বার করতে হবে। কারণ হারানো ভোল্টেজ বার করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, ভি ইজ ইকুয়াল টু আই স্মল আর আর, অর্থাৎ অভ্যন্তরীণ যে রোধটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এটা যদি আমরা হিসাব করি, প্রথমত আমরা কোথায় থেকে আরম্ভ করব, যে গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নটা আমাদের এখানে লক্ষ্য করো যে সংযোগগুলো আছে,
যদি আমরা প্রথমে চিন্তা করি যে এই যে R2 এবং R4 আমরা এখান থেকে আগে আসতে হবে, R3 আর R4 এটার ধনাত্মক এটা ঋণাত্মক, আমরা যদি এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক ধরি তাহলে ধনাত্মক ঋণাত্মক, এটা ঋণাত্মকের সাথে এটা ধনাত্মক এইভাবে যুক্ত হয়েছে পরপর, সুতরাং এটা শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা এখানে প্রথমে R2 এবং R4 রোধগুলো রোধদ্বয় অনুক্রমে সংযোগ, রোধদ্বয় অনুক্রমে সংযুক্ত আছে, অনুক্রমে সংযোগ। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে আমরা এই দুইটার জন্য R2 এবং R3 এর জন্য R sub S1 অর্থাৎ শ্রেণীতে যুক্ত, হ্যাঁ সিরিজ বর্তনী, সুতরাং আমরা লিখতে পারি R2 প্লাস R4, R2 হচ্ছে 8 প্লাস 8 ওহম, তাহলে আমরা পেলাম 16 ওহম। এবার এখন দেখতেছি যে এই বর্তনীর সাথে এই দুইটা রোধ অর্থাৎ এই দুইটাকে আমরা মিলিত করে তৈরি করলাম R sub S1, তাহলে R sub S1 এবং R3 এই দুইটা কিন্তু এখন তাদের ধনাত্মক প্রান্ত এক বিন্দুতে, ঋণাত্মক প্রান্ত এক বিন্দুতে, সুতরাং এই R3 এবং R sub S1 দুটোটা এখন সমান্তরাল শ্রেণীতে যুক্ত। এখন R3 ও R sub S1 আমরা যদি বর্তনীগুলো এইভাবে দেখি, যে এখন যদি আমরা বর্তনীটা আঁকি তাহলে দেখব যে এখন এরকম হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি দেখি যে এটাকে এইভাবে, এটা হচ্ছে R sub S1 এইভাবে যুক্ত, এটা হচ্ছে R3, তাহলে এই দুটোটা কিন্তু এখন সমান্তরালে যুক্ত। তো সমান্তরালে যুক্তের জন্য আমরা বার করি যে R sub S1 রোধদ্বয় সমান্তরাল সংযোগে যুক্ত, সংযোগ। সুতরাং আমরা এটা R sub P1 যদি বার করি তাহলে এই দুইটার জন্য, তাহলে 1/R3 প্লাস 1/R sub S1 আমরা এরকম পাবো। এক্ষেত্রে মান পাবো R sub অর্থাৎ 1/8 প্লাস 1/16, 1/8 প্লাস 1/16, সুতরাং আমরা কি লিখতে পারি যে আমরা এখান থেকে পেয়েছি 16, সুতরাং এত ওহম। আমরা এখানে কাজ করলে কি পাচ্ছি 16, তাহলে এখানে 2 প্লাস 1 ইকুয়াল 3/16 ওহম। তাহলে আমরা পেয়ে গেছি R sub P1। এখন এই দুটোটাকে মিলে হচ্ছে R sub P1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/16। তো এখানে এটা হচ্ছে R1, তাহলে এখন এইটার সাথে যদি এই বর্তনীটা আমরা যোগ করি দুটোটাকে একত্রে, তাহলে এটার সাথে এটা কিন্তু আবার অনুক্রম, এটা কোন সংযুক্ত আছে, অনুক্রম সংযুক্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে বলো, এই দুটাকে মিলে যদি আমরা এটার সাথে যুক্ত করি, অর্থাৎ এটার চিত্রটা যদি এরকম হয় যে এখন, তাহলে এটা হচ্ছে এরকম যদি নেই, এটা R sub P1, তাহলে আমাদের এই বর্তনীটা যদি এরকম হয় তাহলে আমরা যুক্তটা হবে এরকম ভাবে, এটা হচ্ছে R1, তাহলে R1 এবং R sub P1 এটা কিন্তু এখন অনুক্রমে। এখন R1 ও R sub P1 রোধের সংযোগদ্বয় রোধের সংযোগ দ্বয়
অনুক্রমে সংযুক্ত, অনুক্রম সংযোগে যুক্ত। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা তাহলে তুল্য রুদ্রা পাচ্ছি আর সাব S2, এই ক্ষেত্রে আমরা দুটোটা যেহেতু অনুক্রমে, তাহলে আর সাব S2 ইকুয়াল টু R1 প্লাস আর সাব P1। তো R1টা হচ্ছে 8 ওহম প্লাস আর সাব P1 পাইছি আমরা 3/16। সুতরাং আমরা লিখতে পারি কি, এখানে অর্থাৎ 8 আর 16 গুণ করলে 48, 8 একে 8, 9, 10, 11, 12, 8 আসবে এখানে 3 যোগ 3, তাহলে পাচ্ছি 31/16 ওহম। তো এখান থেকে যদি আমরা মানটা বার করে নিই, তাহলে এটার কি হচ্ছে যে 4 ছিল 64, 8 8 64, এখানে 40। মানটা যদি এখন আমরা যুক্ত করি, এবার আমরা তাহলে তুল্য রুদ্রা পেলাম। এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বর্তনীর রুদ্রা পেলাম। রুদ্রের পর এখন আমরা জানি I ইকুয়াল টু E বাই, এখানে এই ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ রুদ্রা R ইজ ইকুয়াল টু 1 ওহম আমরা যদি নেই, তাহলে এখানে এই সম্পূর্ণ আমরা পেলাম আর সাব S2 প্লাস স্মল আর। তো এই ক্ষেত্রে আমরা মানটা পেয়েছি কত, 180 ভোল্ট বাই আর সাব S2 এর মানটা হচ্ছে 131/16 প্লাস 1। আমাদের এখানে এই মানটা যদি আমরা যুক্ত করি, যুক্ত করলে আমরা I ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, যে 180, এখানে এটা কি হবে, উল্টে যাবে 16/131 যোগ 16। তো এখানে কত হচ্ছে 180 পূরণ 16/741। তো আমরা ভাগ করলে টোটাল ভাগটা হবে 12.558। ক্যালকুলেটরের সাহায্যে করে নেবে, 12.558 এম্পিয়ার। তাহলে আমরা আয়ের মান পেয়ে গেলাম। সুতরাং আমাদের যেটা হারানো ভোল্টেজ, এখন আমরা লিখব হারানো ভোল্টেজ। অতএব হারানো ভোল্টেজটা হচ্ছে V1 যদি আমরা ধরি, তাহলে এটা হবে I স্মল আর। তো এখন আমরা I হচ্ছে যে 12.558 ইন্টু আর এর মান হচ্ছে 1, আমরা বলবো ভোল্টেজ ভোল্ট। সুতরাং 12.558 ভোল্ট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো আমরা হারানো ভোল্টেজ পেয়ে গেছি। হারানো ভোল্টেজটা হচ্ছে 12.558 ভোল্ট। তাহলে এই বর্তনীর বিরুদ্ধে আমরা গ নাম্বারের প্রশ্ন, অর্থাৎ বর্তনী হারানো ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম যে 12 অর্থাৎ 12.558 ভোল্ট। এক্ষেত্রে এবার ঘ নাম্বারের প্রশ্নটার উত্তরটা, R1 R2 R3 রোধক তিনটি রোধের মান একই হলেও ক্ষমতা এক হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, যে আমরা যদি চিন্তা করি
যে গ হতে প্রাপ্ত, গয়েতে আমরা যেগুলো পেয়েছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি R2 R4 R3, R2 R4 R3, এখানে R1 R2 R3, কিন্তু R2 R3 দুটোটা হচ্ছে সমান্তরাল শ্রেণীতে সংযুক্ত। তো এখানে এই সমান্তরাল শ্রেণীতে যদি যুক্ত হয় সেক্ষেত্রে অর্থাৎ R1 R2 এবং R3 তিনটি রোধের মান একই হলো তড়িৎ ক্ষমতা কিন্তু এক হবে না। এই ক্ষেত্রে আমাদের গ নাম্বারের প্রশ্নের উত্তরটা যদি আমরা বার করতে হয় তাহলে আমরা গ থেকে প্রাপ্ত এটা হচ্ছে 12.558 এম্পিয়ার আমরা এটা পেয়েছি। তারপর R1 এর জন্য আমাদের অভ্যন্তরীণ প্রত্যেকটার ভিতরের অভ্যন্তরীণ রোধ কিন্তু সবটিরই সমান অর্থাৎ 1 ওহম, কিন্তু ভিন্ন ভিন্ন ভোল্টেজের কারণে তাদের তড়িৎ ক্ষমতাও ভিন্ন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? তো এখানে গ হতে প্রাপ্ত আমরা দেখতেছি যে I = এত, R sub P1 আমরা পেয়েছিলাম R sub S1 P1 হচ্ছে 16/3, আর কি পেয়েছিলাম গ থেকে R1 R2 R3 এবং R4 এর তুল্য রোধ। R sub P1 আমরা পেয়েছিলাম 16/3 ওহম। এইটা হচ্ছে গ থেকে আমরা প্রাপ্ত। তো গ থেকে প্রাপ্ত রোধের এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বার করব। R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে আমরা যদি V1 ধরি তো বিভব পার্থক্যে আমরা জানি I = R1। তো I হচ্ছে 12.558 ইন্টু R1 হচ্ছে আমাদের চিত্র অনুযায়ী 8, এখানে এত ভোল্ট আমরা গুণ করলে পাবো 100.464 ভোল্ট। তারপর এখন এইটার ভিতর দিয়ে অর্থাৎ R sub P1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, R sub P1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পাইতেছি V2 যদি ধরি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো যে এখানে এভাবে লেখা যায় V1 যদি আমরা লিখি তাহলে I R sub P1, তো I এর মানটা হচ্ছে 12.558 ইন্টু, আর ওই জায়গায় আমরা R sub P1 পাইছি 16/3। তো এখানে গুণ করলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, এখানে পাওয়া যাচ্ছে যে 16.976 ভোল্ট। এখন আমরা R1 রোধের ক্ষমতাটা বার করব। অতএব R1 রোধের ক্ষমতা P = I স্কয়ার R1। আমাদের সূত্রটা হচ্ছে যে I স্কয়ার R1। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দেই I এর মানটা হচ্ছে
12.558 হোল স্কোয়ার ইন্টু আর ওয়ানটা হচ্ছে 8, যেহেতু এটা ক্ষমতা তাহলে ওয়াট আসবে। সুতরাং মানটা আমরা পাচ্ছি যে 1261.60 ওয়াট। তারপর আমরা একটা ক্ষমতা পেয়ে গেলাম, এটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করি। এখন আমরা যে এই ভোল্টেজ পেয়েছি সেই ভোল্টেজের জন্য অর্থাৎ R2, R3 ও R4 এই তিনটার জন্য সম্মিলিত ক্ষমতা আমরা পাইতেছি P2 ইকুয়াল টু আমরা এখানে VP1 স্কয়ার বাই এখানে R, সূত্রটা হচ্ছে R সাব P1। তো এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই, যে এটার জন্য পাইছি আমরা কত 66.976 বাই এটা আমরা পেয়েছিলাম 16/3, এটা স্কয়ার আসবে। তাহলে মানটা হচ্ছে আমরা যদি 841 ওয়াট, যাহা এখানে আমরা দেখতে পাচ্ছি যাহা P1 গ্রেটার দেন P2। তো সুতরাং ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন পাওয়া গেল, অর্থাৎ R1 রোধের ক্ষমতা এবং R2 রোধ যেটা আমরা পেয়েছি, R2 রোধের ক্ষমতা কিন্তু এখানে কম। তো এখানে আমাদের প্রশ্নটা ছিল R1, R2 এবং R3 রোধ, তিনটি রোধের মান একই হলেও ক্ষমতা এক হবে কিনা। তো আমরা দেখলাম R1 এবং R2, R3 অর্থাৎ R1 এর ক্ষমতা বেশি। এখন আমাদের চিন্তা করতে হবে R2 এবং R3 ক্ষমতা। তো লক্ষ্য করে দেখো R2 আর R3 এই দুইটার বিভব কিন্তু আলাদা। R3 এর বিভব কিন্তু আমাদের এই দিকে যুক্ত, অর্থাৎ এখানের বিভবটা আর এই বিভবটা কিন্তু ভিন্ন, অর্থাৎ R3 এর বিভবটা হচ্ছে R2 এর বিভব থেকে বেশি, R3 এর বিভব হচ্ছে R2 এর বিভব থেকে বেশি, ফলে R3 এর ক্ষমতা বেশি। সুতরাং আমরা দেখলাম R1, R2, R3 রোধ, তিনটি রোধের মান একই হলেও তাদের ক্ষমতা কিন্তু ভিন্ন। তো আমাদের উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ R1, R2, R3 রোধ, তিনটি রোধের মান একই হলেও ক্ষমতা এক হবে না, ভিন্ন ভিন্ন হবে, তা আমরা দেখালাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সমস্যা তোমাদের অবশ্যই বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মাঝে দেখবা। তোমরা এই ধরনের সিরিজগুলা একটু চিন্তা করে সমাধানগুলো করার চেষ্টা করবে। এগুলা কিন্তু বিভিন্ন, অর্থাৎ অনুক্রম, এরপরে সমান্তরাল দুটোটাকে মিলিয়ে প্রশ্ন তৈরি করা হয়। তোমরা অবশ্যই বাসার মাঝে এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।